সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সামিয়া তারান্নুম, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম থেকে। আমার আজকের লেকচারটি বাংলা সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। বিষয় হলো অনুবাদে চিরায়ত সাহিত্য। এই কোর্সটি আমি তোমাদের পড়িয়ে থাকি। আজকে অনুবাদে চিরায়ত সাহিত্যের অন্তর্ভুক্ত যে 4টি সাহিত্য কর্ম আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে সংক্ষেপে আমি একটু পরিচয় করিয়ে দেব। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে চিরায়ত শব্দটির অর্থ কী। আমি সেটি তোমাদের আজকে একটু পরিষ্কার করব। চিরায়ত শব্দের আভিধানিক অর্থ হলো চিরকালে ছড়িয়ে আছে এমন, শাশ্বত, সর্বব্যাপী, ইংরেজিতে এটার্নাল। আর সাহিত্য আমরা কেন পড়ব? ইংরেজিতে একটি প্রবন্ধ আছে যার নাম রিডিং ফর প্লেজার। এই প্রবন্ধটির মূল কথা হলো আনন্দ লাভ করাই পড়ার মূল উদ্দেশ্য। প্রবন্ধটি শুরু হয়েছে এভাবে: To my mind, the only sensible reason for reading anything is because we enjoy it or hope to enjoy it. যার অর্থ হলো, আমার মনে হয় কোনো কিছু পড়ার একমাত্র যুক্তিসঙ্গত কারণ হচ্ছে হয় আমরা তা উপভোগ করি অথবা আশা করি যে সেটি উপভোগ্য হবে। তাহলে বলতে পারি যে সাহিত্য পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে তা উপভোগ করা। তাহলে চিরায়ত সাহিত্য এর যে মূল যে ধারণা সেটি হলো কি, যে সাহিত্য আমরা অবশ্যই পাঠ করি উপভোগ করার জন্য, এবং যে সাহিত্যের রস আস্বাদন চিরকাল ব্যাপী রয়েছে সেটা হলো চিরায়ত সাহিত্য। আরেকটু ব্যাখ্যা করে যদি বলতে যাই, আমাদের এটা জানতে হবে যে যিনি সাহিত্য লিখেন অর্থাৎ সাহিত্যিক তার সমকাল ও পারিপার্শ্বিকতার ঊর্ধ্বে নন। তাই বেশিরভাগ সাহিত্য গোচরে বা অগোচরে, সজ্ঞানে অথবা অজান্তে সাহিত্যিক তার সাহিত্যের মধ্যে তার সময়, কাল ও সমসাময়িক বা পারিপার্শ্বিকতাকে ধারণ করে। কিন্তু সময়ের পরিক্রমায় পৃথিবী পরিবর্তন হয়েছে। প্রাগৈতিহাসিক যুগ থেকে সময়ের স্রোতে ভাসতে ভাসতে প্রাচীন মধ্যযুগ পেরিয়ে পৃথিবী আধুনিক যুগে প্রবেশ করেছে, তাও বহু যুগ পেরিয়ে গেছে। সময়ের এই মহাকালের মহাস্রোতে বহু সাহিত্যকর্ম হারিয়ে গেছে সময়ের অতল গহ্বরে। তবুও কিছু সাহিত্যকর্ম টিকে আছে সেই খ্রিস্টপূর্ব শতাব্দী থেকে আজ অবধি। কিভাবে? কোন জাদুর স্পর্শে? মনে প্রশ্ন জাগে নিশ্চয়ই। এই সাহিত্যকর্মগুলোতে এমন ধ্রুপদী, এমন জাদুকরী কিছু আছে যা তার সমকাল ও সমকালীন পারিপার্শ্বিকতাকে ছাপিয়ে সর্বকালীন ও সার্বজনীন হয়ে উঠেছে। বলতে গেলে এগুলোকে আমরা বলতে পারি চিরায়ত সাহিত্য। প্রেমের অনুভূতি শাশ্বত। অনেকে প্রেম বলতে কেবল নরনারীর প্রেমকে বোঝো। আসলে এটি একটি প্রেমের একটি রূপ। প্রেমের ব্যাপ্তি অনেক বিশাল, বিস্তৃত। মাতৃপ্রেম, ভাতৃপ্রেম, দেশপ্রেম এগুলো প্রেমের অন্তর্ভুক্ত। প্রেম একটি চিরায়ত অনুভূতি। এটি পৃথিবীর আদিতে ছিল, চিরকাল জুড়ে আছে, পৃথিবীর অন্তেও থাকবে। তো চলো অনুবাদে চিরায়ত সাহিত্যে কোন কোন সাহিত্যকর্মগুলো আছে একটু জেনে নেই। হ্যামলেট নাটক আছে। এটি বিখ্যাত একটি ট্র্যাজিক নাটক, উইলিয়াম শেক্সপিয়রের রচিত। ইডিপাস, এটি অনেক বহুল পঠিত এবং জনপ্রিয়।
এবং অনেক 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 বছর ধরে এটি পঠিত হচ্ছে। এটি সফোক্লিস রচিত, মেঘদূত কালিদাস রচিত মহাকাব্য এবং মা একটি উপন্যাস ম্যাক্সিম গোর্কি লেখা। তো এই সাহিত্যকর্মগুলো মূলত অনুবাদে চিরায়ত সাহিত্যে এই 4টি সাহিত্যকর্ম আমরা পাবো। তার মধ্যে 2টি নাটক, 2টি ট্র্যাজিক নাটক, একটি শেক্সপিয়রীয় ট্র্যাজেডি হ্যামলেট, অন্যটি এডিপাস হচ্ছে গ্রিক ট্র্যাজেডি। মেঘদূত হচ্ছে মহাকাব্য, কালিদাসের বিখ্যাত মহাকাব্য, এবং আরেকটি বিখ্যাত উপন্যাস, বহুল পঠিত বহু ভাষায় অনুদিত উপন্যাস মা ম্যাক্সিম গোর্কি। এই সাহিত্যকর্মগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব সংক্ষিপ্তভাবে। আজকে আমার পাঠদানের উদ্দেশ্য হচ্ছে এই সাহিত্যকর্মের সাথে তোমাদের একটি সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দেওয়া। প্রথমে যে সাহিত্য আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে হ্যামলেট, উইলিয়াম শেক্সপিয়র রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক। এটি বাংলায় অনুবাদ করেছেন কবি শামসুর রাহমান। হ্যামলেট রচয়িতা উইলিয়াম শেক্সপিয়র। উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো হ্যামলেট, ক্লডিয়াস। কেন্দ্রীয় চরিত্র হ্যামলেট, ক্লডিয়াস হলো হ্যামলেটের চাচা, বর্তমান ডেনমার্কের রাজা। গার্ট্রুড হ্যামলেটের মা, এবং তার হ্যামলেটের পিতার মৃত্যুর পর তার চাচা ক্লডিয়াসকে বিয়ে করে। পলোনিয়াস, ওফেলিয়া লেয়ার্টিস। ওফেলিয়া এখানে নায়িকা চরিত্র, হ্যামলেটের প্রেমিকা। এটি রচিত হয় মূলত ইংরেজি ভাষায়। এটির ধরন হলো শেক্সপিয়রীয় ট্র্যাজেডি এবং এর প্রেক্ষাপট ডেনমার্ক। হ্যামলেট শেক্সপিয়র রচিত সর্ববৃহৎ ট্র্যাজেডি নাটক। এটি ডেনমার্ক সাম্রাজ্যের পটভূমিতে রচিত একটি শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। এটি ইংরেজি সাহিত্যে একটি অন্যতম প্রভাব বিস্তারকারী ও চিরাচরিত কাহিনী, যা অন্যান্য লেখকেরা পরবর্তীতে তাদের নিজেদের লেখনীতে ধারণ করেছেন। শেক্সপিয়রের জীবনে হ্যামলেট ছিল সবচেয়ে সফল ও জনপ্রিয় ট্র্যাজেডি নাটক। শেক্সপিয়র এই নাটকটিতে অপর এক বিখ্যাত এলিজাবেথীয় নাট্যকার টমাস কিডের বিখ্যাত নাটক দ্য স্প্যানিশ ট্র্যাজেডিকে কম বেশি অনুসরণ করেছেন। বলা বাহুল্য, টমাস কিড সে সময় এক নতুন ঘরানার নাটকের সূচনা করেছিলেন, যাকে রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়। এই ধরনের নাটকের মূল বিষয়বস্তু হলো প্রতিশোধ, যা আমরা হ্যামলেটে দেখতে পাই। শেক্সপিয়র খুব সম্ভবত এই ট্র্যাজেডিটি লিখেছিলেন হ্যামলেট নামক এক উপকথা থেকে অনুপ্রাণিত হয়ে। হ্যামলেট নাটকের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে, যেটি হলো হ্যামলেটের পিতার প্রেতাত্মা। মূল কাহিনীটি আমি সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে তুলে ধরি। হ্যামলেট মূলত ডেনমার্কের সাম্রাজ্যের পটভূমিতে রচিত শেক্সপিয়রের ট্র্যাজেডি। হ্যামলেটের পিতার মৃত্যুর পর তার মা গার্ট্রুড হ্যামলেটের চাচা ক্লডিয়াসকে বিয়ে করেন। এক রাতে হ্যামলেটের পিতার মতো দেখতে একটি প্রেতাত্মা হ্যামলেটের সাথে দেখা করে জানায় যে তার চাচা ক্লডিয়াস তাকে হত্যা করেছে এবং তার মা গার্ট্রুডকে বিয়ে করেছে। অতঃপর তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দেয় হ্যামলেটকে। এদিকে রাজ্যের গুরুত্বপূর্ণ পদধারী পলোনিয়াসের কন্যা ওফেলিয়ার সাথে প্রেম ছিল হ্যামলেটের, কিন্তু তার পিতার রহস্যজনক মৃত্যুর পর তাদের প্রেমের সম্পর্ক আর টেকেনি। পরবর্তীতে বিরহকাতর ওফেলিয়া আত্মহত্যা করে। এদিকে হ্যামলেট তার প্রেতাত্মার কাছে পিতার মৃত্যুর ঘটনা সম্পর্কে জ্ঞাত হন। ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য বিশেষ কৌশল অবলম্বন করেন এবং সত্যতা পেয়ে হ্যামলেট তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মন স্থির করলেন। এভাবে নাটকটি ট্র্যাজিক পরিণতির দিকে আস্তে আস্তে এগোতে থাকে।
শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করো, রাজকুমার হ্যামলেট তার পিতার প্রেতাত্মার কাছে পিতৃমৃত্যুর কারণ জানতে পেরে সেটাকে অবান্তর ভাবেনি। তার যুক্তিপূর্ণ মন বারবার পিতার মৃত্যুর অস্বাভাবিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং প্রতিনিয়ত পিতৃহত্যার প্রতিশোধ নিতে ও অন্যায়কে উন্মোচন করার জন্যে তীব্র স্পৃহা তার মধ্যে ছিল, যা অনেকটাই প্রথা বিরোধী। কেন? কারণ তিনি অতীতকে উপেক্ষা করেননি, অস্বীকার করেননি বা অতীতকে ডিঙিয়ে সুন্দর ভবিষ্যৎকে স্বাগতম জানাতে তিনি পারতেন, কিন্তু তার বিবেকবান হৃদয় সেটাতে সাড়া দিতে পারেনি। এই গতানুগতিক ধারা বা গতানুগতিক প্রথা বিরোধীর যে মনোভঙ্গি হ্যামলেট চরিত্রে আছে, সেটিই তাকে সর্বকালীন বা চিরকালীন করে তুলেছে। ইডিপাস নাটক সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তোমাদের আমি তুলে ধরব। ইডিপাস গ্রিক লেখক সফোক্লিসের রচিত নাটক, ট্র্যাজেডি নাটক। এটি অনুবাদ করেছেন বাংলায় সৈয়দ আলী আহসান। তাহলে ইডিপাস নাটকের রচয়িতা সফোক্লিস। এটির চরিত্রগুলো হলো, মূল চরিত্রগুলো হলো ইডিপাস, পুরোহিত, ক্রেয়ন, টেরোসিয়াস, জোকাস্টা, বার্তাবাহক, মেষপালক, দ্বিতীয় বার্তাবাহক ইত্যাদি চরিত্রগুলো। নাটকটির প্রথম উদ্বোধন হয় 429 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মেরও 429 বছর আগে এই নাটকটির উদ্বোধন হয়। উদ্বোধনের স্থান অ্যাথেন্সের থিয়েটার, গ্রিসের অ্যাথেন্সের থিয়েটার। মূল ভাষা ধ্রুপদী গ্রিক বা ক্লাসিক গ্রিক। এর নাটকের ধরন হচ্ছে দুঃখজনক ঘটনাবর্গ, হচ্ছে দুঃখজনক ঘটনা। সংক্ষিপ্তভাবে মূল কাহিনীটি আমি একটু তোমাদের বলছি। সন্তান হবে পিতৃঘাতী ও মাতৃবিবাহিত। দেবতাদের কাছে এমন অমোঘ বাণী শুনে ভূমিষ্ঠ হওয়ার পর ছেলে ইডিপাসকে হত্যা করতে জল্লাদের হাতে তুলে দিয়েছিলেন থিবিসের রাজা লেয়াস। দয়া হয়েছিল জল্লাদের। শিশুটিকে না মেরে সে নির্জন পাহাড়ে এক মেষপালকের কাছে রেখে এসেছিল। মেষপালক শিশুটিকে তুলে দেয় কোরিন্থ রাজ্যের রাজা পলিবাসের কাছে। নিঃসন্তান রাজা পলিবাস ও রানী মেরোপির সন্তান হিসেবে বড় হতে থাকা ইডিপাস একদিন এই দৈববাণীর কথা জানতে পারেন। পালক পিতামাতাকে নিজের জন্মদানকারী পিতামাতা জ্ঞান করে নিয়তির নিষ্ঠুরতাকে মেনে নিতে পারে না ইডিপাস। নিয়তি থেকে পালাতে কোরিন্থ ছেড়ে চলে আসেন থিবিসে। পথে ভ্রমণে বের হওয়া থিবিসের রাজা লেয়াসের সঙ্গে দেখা হয় তার। এ সময় রাজার সৈন্যদলের সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিবাদে জড়িয়ে পড়ে দ্বন্দ্বযুদ্ধে হত্যা করেন নিজের পিতাকে, যা তার সেই ভবিষ্যৎবাণীর প্রথম অংশকে সত্য করে তোলে। পরে সে রাজ্যের রানী অর্থাৎ মা জোকাস্টাকে বিয়ে করেন ইডিপাস। এখানে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটাকে সত্যের রূপ নিতে দেখা যায়। দীর্ঘদিন রাজ্য শাসন করার পর থিবিসে দেখা দেয় খরা ও প্রাকৃতিক দুর্যোগ। দৈববাণী আসে এই রাজ্যে কোনো এক পাপের কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে। অন্ধ সাধক পুরুষ টিরেসিয়াস অবশেষে ইডিপাসকে তার পাপের কথা জানিয়ে দেয়। রানী জোকাস্টা বেছে নেন আত্মহত্যার পথ, আর ইডিপাস নিজেকে অন্ধ করে পথের ভিখারি হয়ে বেরিয়ে পড়ে। সফোক্লিসের ইডিপাস যে সময়কার সাহিত্যকর্ম, সে সময়টায় মানুষ ছিল প্রচণ্ড নিয়তিবাদী। সফোক্লিস ইডিপাসের সেই নিয়তির অমোঘ পরিণতিতেই আত্মসমর্পণ করেছেন। কিন্তু ইডিপাসের প্রথাবিরোধী মানসিকতা ইডিপাস চরিত্রকে করেছে আধুনিক, সেই সাথে সার্বজনীন ও চিরকালীন। ইডিপাস অন্য সবার মতো নিয়তির ক্রীড়নক হতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তাই দৈববাণীতে নিজের ভবিষ্যৎ জেনেও তিনি দেবতার কাছে নিয়তি পরিবর্তনের জন্য প্রার্থনায় আত্মসমর্পণ করেননি, বরং
নিয়তির অবশ্যম্ভাবী পরিণতির কথা জেনেও তিনি সেই নিয়তিকে অস্বীকার করে তা থেকে পলায়ন করতে চেয়েছেন। তার এই প্রথা ভাঙার চেষ্টায় তাকে চিরকালীন করেছে। মেঘদূত কালিদাসের মহাকাব্য। এটি অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু। মেঘদূতম কালিদাসের সংস্কৃত ভাষায় রচিত একটি মহাকাব্য। বাংলায় অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু মেঘদূত শিরোনামে। আধুনিক গবেষকগণ এটিকে বর্ষাকাব্য, বিরহকাব্য বা গীতিকাব্য নামে অভিহিত করেন। মন্দাক্রান্ত ছন্দে রচিত এই কাব্য কালিদাসের সর্বাপেক্ষা জনপ্রিয় এবং সম্পূর্ণ মৌলিক রচনা। আবার শুদ্ধ বিরহকে অবলম্বন করে সংস্কৃত সাহিত্যের প্রথম ও পূর্ণাঙ্গ কাব্য মেঘদূত। রামগিরি পর্বতে নির্বাসিত এক অভিশপ্ত যক্ষের প্রিয়াবিরহ এই কাব্যের মূল উপজীব্য। কাব্যটি পূর্ব মেঘ ও উত্তর মেঘ নামে দুটি খণ্ডে অংশে বিভক্ত, যদিও এই খণ্ড বিভাজন কবিকৃত নয়। পূর্ব মেঘ অংশের আলোচ্য বিষয় নিসর্গ বর্ণনা, অন্যদিকে উত্তর মেঘ অংশের আলোচ্য কুবেরপুরী অলকার, বিলাস বৈভব ও যক্ষপ্রিয়ার বর্ণনা। কালিদাসের মেঘদূতম কাব্যের সারবস্তুটি সরল অথচ কাব্যগুণ সমন্বিত। কর্তব্যে অসাবধানতায় প্রভুর অভিশাপে যক্ষকে রামগিরি পর্বতের বিজন আশ্রমে নির্বাসিত হতে হয়। সেখানে বসে আষাঢ়ের প্রথম দিবসে নববর্ষার মেঘ দেখে তারই মাধ্যমে অলকাপুরীর রম্য প্রাসাদে তার বিরহী প্রিয়ার উদ্দেশ্যে বার্তা প্রেরণ করবেন বলে মন স্থির করেন তিনি। বিরহের আতিশয্যে তিনি জড় ও জীবের ভেদাভেদ জ্ঞানলুপ্ত হন। তিনি মেঘকে জানাতে থাকেন কোন নগর, নদী ও পর্বত পেরিয়ে তাকে অলকায় পৌঁছতে হবে। কাব্যের এই অংশে প্রাচীন ভারতের এক অসামান্য ভৌগোলিক বিবরণ ফুটে উঠেছে। এরপর যক্ষ কুবেরপুরী অলকা ও তার বিরহী প্রিয়ার রূপ লাবণ্য বর্ণনা করেছেন মেঘের নিকট। অবশেষে মেঘকে অনুরোধ করেছেন প্রিয়ার নিকট তার কুশল সংবাদ নিবেদন করতে। মেঘদূতে যক্ষ নির্বাসিত হয়ে তার প্রিয়তমার কাছ থেকে বহু দূরে চলে যান, কিন্তু প্রিয়া বিরহে তিনি কাতর হয়ে জীব ও জড়র পার্থক্য সম্পর্কে জ্ঞানশূন্য হয়ে পড়েন। অর্থাৎ তার বিরহের মাত্রা তার বাস্তব জ্ঞানকে অতিক্রম করে। এখানে যক্ষ তার শারীরিক বন্দিত্বকে অর্থাৎ নির্বাসনকে পুরোপুরি মেনে নিতে পারেননি। তাই আমরা দেখি যদি মেনে নিতে পারতেন তাহলে যক্ষ তার নির্বাসনের কারণে প্রিয়ার সাথে তার বিচ্ছেদকে মেনে নিতেন, মনে করতেন এটি তার নিয়তি, হয়তো চেষ্টা করতেন প্রিয়াকে ভুলে যাবার, অথবা হয়তো চেষ্টা করতেন দেবতার কাছে তার পাপ মোচনের আরতি জানাতেন, যাতে তার নির্বাসন অতি দ্রুত শেষ হয়ে যায় এবং প্রিয়তমার কাছে চলে যেতে পারেন। কিন্তু যক্ষ কী করল? মেঘকে দূত করে তার বিরহবাণী পৌঁছানোর তীব্র ইচ্ছা পোষণ করল। যক্ষের এই তীব্র প্রেম এবং সে প্রেমের সাথে ওতপ্রোত জড়িত বিরহের যে সৌন্দর্য, সেটি যক্ষ চরিত্রকে করেছে অসাধারণ। সর্বশেষ যে সাহিত্যকর্ম সম্পর্কে আমি আলোচনা করব, যেটি তোমাদের অনুবাদে চিরায়ত সাহিত্যের অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস মা, যার বাংলা অনুবাদ করেছে পুষ্পময়ী বসু। মা রুশ কথা সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি রচিত এক কালজয়ী উপন্যাস। ম্যাক্সিম গোর্কি তার ছদ্মনাম, তার আসল নাম অ্যালেক্সি ম্যাক্সিমোভিচ পেশকভ। এই উপন্যাস 1906 সালে প্রথম প্রকাশিত হয়। এটির বাংলা অনুবাদ করেছেন পুষ্পময়ী বসু। উপন্যাসটি বিপ্লবী ও শ্রমিক আন্দোলনের পটভূমিকায় রচিত এবং উপন্যাসের প্রধান দুটি চরিত্র হল পাভেল ও তার মা।
রুশ ভাষায় লিখিত এই উপন্যাসটি পরবর্তী 100 বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। মা একটি বহুল আলোচিত উপন্যাস। একটি উপন্যাস একটি জাতির বিবেককে বদলে দিয়েছে, তুমুলভাবে আলোড়ন তুলেছে, আলোকিত হয়েছে। এমন উদাহরণ বিশ্ব সাহিত্যে আর আছে বলে মনে পড়ে না। পেলাগিয়া নীলবনা নামের একজন অতি সাধারণ মেয়ে মানুষ কী করে সময়ের প্রয়োজনে আস্তে আস্তে রূপান্তরিত হন একজন রাজনীতি সচেতন ব্যক্তিতে, বুঝতে শেখেন সারা জীবন কী করুণ কাটিয়েছেন শ্রেণীগত নির্যাতন ও লিঙ্গ অবস্থানের অসহায়তার শিকার হয়ে, তা চমৎকারভাবে বর্ণনা করেছেন গোর্কি তার দুর্দান্ত ভাষারীতিতে লেখা এই উপন্যাসটিতে। মা উপন্যাসে পাভেলের মা নীলভনাকে আমরা দেখি খুব সাধারণ একজন নারী, প্রথা ভেঙে অনেকটা জড় থেকে জীবন্ত হয়ে উঠেছেন, ভেঙেছেন প্রথাকে, যা তাকে আধুনিক ও চিরকালীন করে তুলেছে। আমার প্রিয় শিক্ষার্থীরা, বাংলা সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এই ক্লাসে অনুবাদে চিরায়ত সাহিত্যের এই কোর্সটির যে 4টি সাহিত্যকর্ম নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে, সেই সাহিত্যকর্মগুলো 2টি নাটক, একটি মহাকাব্য এবং একটি উপন্যাস, এই সাহিত্যকর্মগুলো সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। আমি আশা করব এর মধ্যে তোমরা এইগুলো পড়েছো, বইগুলো কিনেছো, পড়েছো। আগামী ক্লাস হবে হ্যামলেট নাটকের উপর, একটি পূর্ণাঙ্গ ক্লাস। হ্যামলেট নাটক আরও বিশদভাবে আলোচনা করব। আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি সব কিছু নিয়ে। আগামী ক্লাসগুলোতে আমি প্রত্যেকটি সাহিত্যকর্ম নিয়ে বিশদভাবে আলোচনা করব। আমি আশা করব তোমরা এর মধ্যে হ্যামলেট পড়েছো, আর যারা এখনও পড়োনি তারা পড়ে ফেলবে। আগামী ক্লাসে আমরা আবারও অনলাইনে যুক্ত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। সবাইকে ধন্যবাদ।